যেটা হয়তো আমাদের সকলের যে চিন্তাধারাকে সামনে দিতে হবে। এখন উন্মুক্ত সময় পাবেন প্রশ্ন করা। মাসুদ পারভেজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, ওই আপনি যখন সুস্থ গরু চেনার পর্ব মানে ক্লাস নিছিলেন, ওই সময় বারবার একটা কথাই বলতেছিলেন যে তাপমাত্রা তাপমাত্রা দেখতে হবে। হুম। এখন বুঝতে পারলাম যে তাপমাত্রার কথা কেন বলতেছিলেন। এটাই আসলেই তাপমাত্রাটা হলো মেইন ইন্ডিকেটর, এবং সেটা আমরা সব সময় সারপ্রাইজ করে রাখি। আরেকটা বিষয় ভাইয়া, আমাদের যে এখন মানে যেভাবে গরু আমরা কিনি, ওই ক্ষেত্রে যদি আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রাটা চেক করতে যাই, তা তো গরু নিতেই দিবে না। সেই ক্ষেত্রে আমাদের কিচ্ছু করণীয়টা করার কি নেই, হবে? কিচ্ছু করার নেই। আহ, বাস্তবতা যেটা, এটাকে ফেস করেই নিতে হবে। তো আচ্ছা, সালাম। হ্যাঁ, ক্লাস নিচ্ছি বাবা, ক্লাস শেষ করে আসবো। ক্লাস 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 নিচ্ছি বাবা। হুম, শেষ করি তারপর মা আসেনি, তাহলে কি 11টা বাজবে। মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। আমার একটা প্রশ্ন ছিল যে যেটা বাচ্চা হবার পর কতদিন পর থেকে আমরা পরবর্তী প্রজন্ম যাতে আবার যাতে গরু হিটে আসে, মানে এটা প্রসেসটা কতদিনের ভিতরে আমরা শুরু করতে পারি, ভিটামিন মানে এ হিটে বি আসার এই ডি ক্লাস আছে, এগুলো? হিটে আনার জন্য কেমনে নিয়ে আসতে পারবো সেটা নিয়ে গাভীর যখন ব্যবস্থাপনা করব, যে ক্লাসটা হবে গাভী ব্যবস্থাপনা, ওটার সলিউশন সহ দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ওটার সমাধান সহ দেওয়া থাকবে। মাসুদ রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য বলছিলেন যে ভিটামিন এবং অন্যান্য জিনিস দরকার, এটা একটু বললে ভালো হতো। যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ানো যায় ক্যালসিয়াম কি? অ্যাবজর্পশনের জন্য তিনটা: ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। ক্যালসিয়াম যদি ঠিক থাকে, ম্যাগনেসিয়াম যদি কমে যায়, ফসফরাস যদি ঠিক থাকে, তাতেও ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। ক্যালসিয়াম কম আছে, ম্যাগনেসিয়াম ঠিক আছে, ফসফরাস ঠিক আছে, তাতেও ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। ক্যালসিয়াম ঠিক আছে, ম্যাগনেসিয়াম ঠিক আছে, ফসফরাস ঠিক নাই, তাতেও ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। ক্যালসিয়ামের সাথে আয়রনের একটা সম্পর্ক আছে, আয়রনের ইমব্যালেন্স হলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে। ভিটামিন ডি ঘাটতি হলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। ভিটামিন সির ঘাটতি হলেও ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। এরকম অনেক বিষয় একটার সাথে একটা ইন্টার রিলেশনশিপ আছে, যেগুলোর কারণে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে। ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য যে মাসেলগুলো সঠিকভাবে কাজ করা দরকার, মাসেলগুলো যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। সব ঠিক আছে, ক্যালসিয়াম ঠিক আছে, ম্যাগনেসিয়াম ঠিক আছে, ফসফরাস ঠিক আছে, কিন্তু কিছু জীবাণু আছে, যে জীবাণুগুলো ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা দিচ্ছে, ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। ক্যালসিয়াম আপনি যথেষ্ট পরিমাণে দিয়ে রাখছেন, ম্যাগনেসিয়ামও ঠিক আছে, ফসফরাসও ঠিক আছে, কিছু ঔষধ আপনি প্রয়োগ করছেন, যে ওষুধগুলো ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা দেয়, এটা দেওয়ার ফলেও ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে। এরকম অনেক অনুঘটক আছে যার কারণে ক্যালসিয়াম অ্যাবজর্পশন নাও হতে পারে। আবার আপনি যে ভিটামিন ডি দিচ্ছেন, আর্টিফিশিয়াল ভিটামিন ডি, ন্যাচারাল ভিটামিন ডি যদি আপনি ভালোভাবে মানে এই সোর্সটা যদি না থাকে, তাহলে অবশ্যম্ভাবে আপনি ধরে রাখবেন আপনার গরুর এই সমস্যা হবে হবে হবে। ন্যাচারাল সোর্স অল্প করে হলেও আপনাকে দিতে হবে। যে ভিটামিন ডি আমরা দেই, এগুলো সব আর্টিফিশিয়াল, সিনথেটিক। সিনথেটিক এবং ন্যাচারাল ভিটামিন ডির মধ্যে অনেক পার্থক্য আছে। স্যার, ন্যাচারাল সোর্স কোনটা? সূর্যের আলো। আচ্ছা স্যার, এই যে এখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাসের যে রেশিওটা, এটা কি স্যার
নির্দিষ্ট আছে নাকি? হ্যাঁ, নির্দিষ্ট আছে। খাবার নির্দিষ্ট আছে, মানে এগুলো আপনার খাবারে কোনোটাই ওইভাবে ব্যালেন্স করে করা হয় না। যেহেতু খাবার ওইভাবে ব্যালেন্স করা হয় না, খাবার দিয়েই যে আপনি সবকিছু প্রোভাইড করবেন, দেওয়া হয়, কিন্তু সেই দিয়ে ব্যালেন্স হবে না। খাবার দিয়ে আপনাকে তখনই ব্যালেন্স হবে যখন আপনি প্রচুর পরিমাণে ঘাসের সরবরাহ দিতে পারবেন, এবং আমি যেটা বলছি যে ন্যাচারাল সোর্স অফ ফুড, এটা যত বেশি দিতে পারবেন তত এটা ব্যালেন্স থাকে। এটা আপনাকে মানানোর দরকার নাই যে আমি কতখানি ক্যালসিয়াম দিব, কতখানি ম্যাগনেসিয়াম দিব, কতখানি ফসফরাস দিব। আমি তো এর আগেও বলেছি, যারা পুরোপুরি ঘাসে যেতে চান তাদের পুরোপুরি ঘাসে চলে যেতে পারবেন, কোনো বাধা নেই। তাহলে সেখানে ক্যালসিয়াম কেমনে মেনটেন হবে সেটা আপনাকে ভাবতে হবে, সেটা প্রকৃতি সেটা নিয়ন্ত্রণ করবে। ওই ঘাসের মধ্যে সব আছে, এভরিথিং, কোনোটা বাকি নেই। সূর্যের আলো হলে এনাফ ওর জন্য। তো আমরা ওই জায়গাগুলোতে না গিয়ে আমরা শুধুমাত্র সিনথেটিকের বাইরে আমার কথাবার্তা, সিনথেটিকের একদম বিপক্ষের লোক আছে। আপনি ইউটিউব খুললে অনেক সিনথেটিকের সমাধান পাবেন, যে ডিসিপি কতখানি দিবে, লাইমস্টোন কতখানি দিবে, এগুলো অ্যাভেলেবল, অভাব নাই। আমিও তো দিছি, রেশন ফর্মুলেশন করে দিচ্ছি, সেখানেও তো আছে। কিন্তু এই ন্যাচারাল লাইট, ন্যাচারাল সানলাইট, এটা ছাড়া যাই চিন্তা করেন আপনি, এবং ন্যাচারাল যে ফুডের সোর্স, গ্রাস, ডাইভার্সিফাইড গ্রাস, এটার বিকল্প কিছুই নেই। ন্যাচারাল নর্মাল যে ইয়েগুলি আছে, জীবাণুগুলি আছে, সেগুলি বাধা দেয় না? নির্দিষ্ট কোনো জীবাণু বাধা দেয় ক্যালসিয়ামের জন্য? হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা বললেন যে জীবাণু বাধা দেয়, কি এগুলো কি স্পেসিফিক কোনো জীবাণু নাকি? স্পেসিফিক জীবাণু, হ্যাঁ স্পেসিফিক জীবাণু, ন্যাচারাল গুলো নয়, সব সময় থাকে সেটা না, এটা স্পেসিফিক জীবাণু। স্পেসিফিক জীবাণুর জন্যই ইয়া। এবং বিশেষ করে প্রোটোজোয়ার কারণে, প্রোটোজোয়া কারণে এই ঘটনা ঘটে। ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য দায়ী থাকে না, অনেক সময় থাকে। যেমন খুরা রোগের ক্ষেত্রে, খুরা রোগের ক্ষেত্রে মিল্ক ফিভার একটা কমন কেস হতে পারে, ভাইরাস ঘটিত। ভাইরাসে যতক্ষণ পর্যন্ত ভাইরাসে ইনভাইট না হচ্ছে ততক্ষণ তো আপনার এই জ্বালা সইতেই হবে, যত কিছুই আপনি বাইরে থেকে প্রোভাইড করেন। ন্যাচারাল ভিটামিন সি এর সোর্সটা কি দেয়া যায়? ওই ঘাস, ঘাসে সব থাকবে, বললাম তো সব, এভরিথিং। মাদার সলিউশন হচ্ছে গ্রাস, ওর মধ্যে সব আছে। ড্রাগের কথা বললেন, যে কিছু ড্রাগ যেগুলো আমরা ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক আছে কিছু, যে অনেক সময় অ্যান্টি হিস্টামিনিক আছে, আবার স্টেরয়েড ড্রাগ আছে যেগুলো ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা দেয়। এক্ষেত্রে কি কোনোটা আছে যে ভাইটাল খুব বেশি বাধা দেয়, নাকি সবগুলোই একসঙ্গে? সবগুলো না, কয়েকটা, খুব বেশি না। হাতে গোনা কয়েকটা আছে যেগুলো আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা দেয়। এগুলো ইন্ডিকেশন লেখাই থাকে, আমরা না দেখেই প্রয়োগ করি, এবং সাথে এটা কনফ্লিক্ট লাগাই দিই, কন্ট্রা ইন্ডিকেশন বলে মেডিকেল ভাষা। কন্ট্রা আপনি যদি ইন্ডিকেশন, হ্যাঁ, ভাইটাল যে একটা নাম বলতেন। না নাম বলবো না। Thank আর you, তো মাসুদ, না স্যার, থ্যাংক ইউ। এখানে আমি খুব কৃপণ, হ্যাঁ, এই জায়গাটাতে আমি খুবই সচেতন এবং খুবই কৃপণ। আপনাদেরকে আমি বলে রাখি মাসুদ, ভালো করে শোনেন, আপনি যেটা চাচ্ছেন আপনি এখনই সার্চ দেন, পাবেন আপনি, বাট আমি বলবো না। কেন বলবো না? কারণ আমি দিলে এটা সার্টিফাইড হবে, বাট আমি এখন নাপিতের থেকে ঊর্ধ্বে উঠে গেছি। নাপিতকে আপনি চুল কাটতে দেন, ও একদম ইচ্ছা মতো কাটে, কোনো তার সমস্যা নেই। ও যখনই বলবেন অ্যানাটমি শিখাবেন, ফিজিওলজি শিখাবেন, প্যাথোলজি শিখাবেন, তখন কিন্তু আর চুল কাটতে পারবেন। আরে এখানে তো এই নার্ভ আছে, এনে যদি জোরে একটা বাড়ি মারি তাহলে এই ক্ষতিগ্রস্ত হবে। এর নিচে ব্রেনের এই জায়গাটা আছে, এই জায়গায় যদি একটা জোরে ইয়ে করি ক্ষতিগ্রস্ত হবে। এই যে যখন ও নলেজটা ও খুলে যাবে, তখন কিন্তু ও যা ইচ্ছা তাই করতে পারবে না, যেটা ইচ্ছা করবে সেটাই করতে পারবে না। তো আমি ওই সাজেশন দিতে গেলে সমস্যা। আজকের আমি তাহলে একটা উদাহরণ দিই। এই যে লোকটার সঙ্গে আমি কথা বলতে গেলাম, এই লোকটা একটা কাপ বাছুরটা 5 মাস বয়স, কিন্তু অনেক বড় হয়ে গেছে, একদম বড় সাইজ, প্রায় 200 কেজি পাত এরকম।
তো এত বড় বাছুর, সে বাছুরটা গত বৃহস্পতিবার আমাকে ফোন দেয় যে বাছুরটা পড়ে গেছে হঠাৎ করে, গরুটা দাঁড়াতে পারছে না। তো আপনি যদি আসতেন। যে আমি তো এখন বাইরে আছি, বৃহস্পতিবার আমি আজকে যেতে পারবো না, আমি কালকে শুক্রবারে আবার অন্য জেলায় থাকবো, শনিবারও আর এক জেলায় থাকবো, হবে না। তো আপনি রবিবারে আমাকে একটু মনে করেন। তো খামারি কি আর আমার এতদিনের অপেক্ষায় থাকবে? উনি আবার ইউটিউবের ভিডিও দেখে আমার সাথে কানেক্ট করার চেষ্টা করছে। যাই হোক, এখানেই কাছেই, কিন্তু এমনিতেই আমাকে চেনে না, আবার ভিডিও দেখে চেনে। তো আজকে গেলাম, গিয়ে দেখি যে উনি কালকে এক ডক্টরকে ডাকছে। আমার ইনস্টিটিউটের টিচার ওনাকে ডেকে নিয়ে গেছেন, যে আর থাকতে পারে না, নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে ওনার একটা বাংকার খুঁড়ছে, বাংকার খুঁড়ে গরুটাকে পেটের মধ্যে, বুকের মধ্যে এবং গলার ওই জায়গায় কাঠ বিছায়া ঝুলাই দিছে পুরোটা। যে একেবারে যেটা আমরা ইয়ে দিয়ে করি অনেক সময়, বস্তা দিয়ে লিফটিং করার চেষ্টা করি, তো সেটা ওনারা বাংকার খুঁড়ে নিচে দিয়ে দিছে এইভাবে। আমি যাই দেখে বলছি এটা কি অবস্থা, এতে এমনি মরবে। আমি বললাম যে আপনার এটা যে করলেন, এটা বলেন তো যে এটা করার আগে আর পরে সমস্যাটা কি, পরে কোনো চেঞ্জ হয়েছে কি? তো বাড়ির যে মহিলা উনি বলতেছে হ্যাঁ আগে খাইতো আর আজকে থেকে কিছুই খাচ্ছে না। আমি বললাম গলার মধ্যে যে প্রেশারটা দিয়ে রাখছেন ওর, এমনি গলা ব্যথা হবে, এবার এই ব্যথাতেই ওর খাওয়া বাতিল। আপনারা এখনই ওকে সরান, ওকে বের করেন। ওই লোক একটু বেশি বোঝে, বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করতেছে, এটা মনে হয় এভাবে হয়েছে, ওভাবে হয়েছে, এটা সেটা বিভিন্ন কিছু, পেইন হয়েছে, পেইন কিলার যতগুলো দিছে। তো যাই হোক, প্রেসক্রিপশন সব বের করে নিয়ে আসলো, দেখলাম সব পেইন কিলার, ক্যালসিয়াম এগুলোই ভরপুর, অ্যান্টিবায়োটিক, কমন ট্রিটমেন্ট। তো আমি বললাম যে না, আমি সন্তুষ্ট না, আপনারা গরুটাকে উঠান, ওখান থেকে কষ্ট করে উঠানে, উঠে আমাকে একটু সামনে দেন, আমি একটু এটা ইয়ে করতে চাই। আমাদের তো আর এক্সরে, ইসিজি, আলট্রাসোনোগ্রাম অ্যাভেলেবল না, যে এগুলো এই সিম্পল এটা সিম্পল ডায়াগনস্টিক টুলস, সেটাই আমাদের অ্যাভেলেবল না। কারণ অ্যানিমেল বড় হওয়ার কারণে তাকে ট্রান্সপোর্ট করার সমস্যা, ইনস্ট্রুমেন্টগুলো দামি হওয়ার কারণে যদি কোনো একটা ইমব্যালেন্স হয়ে যেতে ওই টাকা আর জীবনে উঠবে না। তো যাই হোক, তো আমি উঠানোর পর পালপেশন করলাম, পালপেশন করে 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 প্রত্যেকটা বোনের ডিরেকশন দেখতেছি, হ্যাঁ ঠিক আছে। তবে একটা জায়গায় এসে হাতটা আটকে গেল এবং একটা স্প্লিন্টার, বোনের একটা স্প্লিন্টার আমার হাতে লাগলো, এবং সেটা একেবারে ধারালো স্প্লিন্টার। এটা কিন্তু আমার ওই জায়গাতে মনে হলো যে এই যে জয়েন্ট, পায়ের যে জয়েন্ট, এই জয়েন্টগুলো ভাঙে নেই কোথাও, এই জয়েন্টের স্প্লিন্টার নয়, এটা অন্য কোনো একটা জায়গায়। তো গরুর যে মেরুদণ্ডের হাড় আছে, এটা আমার অ্যানাটমিক্যাল নলেজ থাকার কারণে, আমার ইনস্টিটিউটে আমি অ্যানাটমির সাবজেক্ট পড়াই, যার জন্য আমার প্রত্যেকটা বোনের স্ট্রাকচার সম্বন্ধে আমার একটা আইডিয়া আছে, কোন সাইড থেকে কোনটা কি হতে পারে। তো আমি পালপেট করতে করতে দেখলাম যে হ্যাঁ একটা বোন ভেঙে ওই জায়গায় চলে আসছে স্প্লিন্টার। আমি বললাম যে এটা তো আপনার ফ্র্যাকচার কেস, এটা মনে হয় না ভালো করা সম্ভব আমাদের ক্ষেত্রে, এই ফ্র্যাকচারের ভালো সমাধান নেই। কারণ গরুর ক্ষেত্রে আমরা যদি এটাকে ওপেন করি, ওপেন করে এটা নারিশমেন্ট করাটা মুশকিল, যেহেতু অনেক ওয়েট, এটাকে এইভাবে মেনটেন করা ডিফিকাল্ট এবং কস্টলি, এটা কেউ খরচও করতে চায় না। তো খামারের এইটুকুই আমার, যে এটাই, আমি এখানে আর কোনো ট্রিটমেন্ট দিতে পারবো না, রাখেন, দেখা যাক 4-5 দিন পরে আমাকে একটু আপডেট জানান কি হলো না। তো উনি একটু ইয়েই হলেন যে তাহলে আমি যে এই 3-4 জনকে ডাকলাম, তারা এসে একবারও বলতে পারলো না যে এটা কোন ফ্র্যাকচার হয়েছে, বা এই যে আপনি যে কথা বলতেছেন, ওরা তো বলতেছে ব্যথা পাইছে, পেইন কিলার দিচ্ছে, সবাই পেইন কিলার। এই যে চোখের বিষয়টা, এই যে আইডিওলজির মধ্যে ডিফারেন্স, এটা ম্যান টু ম্যান ভেরি করবে। এখন আপনাকে মাসুদ, আপনাকে যদি বলি এখন যে কোন কোন ঔষধ দিলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা দেয়, আপনি এখনই সার্চ দেন, গুগলে পেয়ে যাবেন। বাট এটা আমার মুখ থেকে নিয়ে আসায় না, আমি এটা যখন আরো একটু অ্যাডভান্স লেভেলের কোনো একটা জায়গায় কথা বলবো তখন এটাকে দিব। এখন হয়তো আপনি এটা জানতে পারলেন, বাকিরা হয়তো এটা মনে করতে পারে যে স্যার মাসুদের কথা শুনে দুটো ড্রাগের নাম বললো, আর আমি একটা ডায়রিয়ার ড্রাগের কথা বলতেছি, উনি আবার অন্যরকম নিয়ে এই দ্যাটস আ ফ্যাক্ট আর কি।
থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, স্যার ভালো আছেন? হ্যাঁ আছি এখন। স্যার আমাদের যে কোয়ার রোগ এবং লাম্পিং ডিজিজ এই রোগগুলোর ভ্যাকসিন গুলা কি কি মানে কখন কিভাবে দেওয়া যাবে? নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ভ্যাকসিন নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, স্যার আরেকটা বিষয় ছিল স্যার যে আমাদের গ্রাম্য এলাকাতে তো এত মানে ভেটেরিনারি বা ডাক্তার মানে হ্যাঁ। সচরাচর থাকে না। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে যে রোগগুলো আছে সেগুলো আমি প্রাকৃতিকভাবে কোনো চিকিৎসা আমরা যেগুলো নিজেরাই- দেওয়ার সেগুলো আমি কিন্তু দেই, ইউটিউবেই এগুলো দেয়া থাকে, আচ্ছা আচ্ছা সেগুলো আমি কিন্তু ইউটিউবেই দেই। আচ্ছা, যতটুকু পরিমাণ আমার দেয়া সম্ভব অতটুকুই দেই। আর একটা বিষয় হলো সব সলিউশনকে আমার কাছ থেকে নিতে হবে। আরে বলেন, আপনার সব সলিউশন তো এই বাংলাদেশের আমার সাথে আপনার এইদিকে হলো 15 লক্ষ, না 1.5 লক্ষ, আর ওইদিকে হলো 15 লক্ষ, 16.5, 17, 18 লক্ষ লোক। 18 লক্ষ লোকই আশা করে যে আমার কাছ থেকে একটা সমাধান পাওয়ার, কিন্তু এটা কি সম্ভব বলে? না আপনার কাছ থেকে পেলে স্যার এটা স্যার একটা সার্টিফিকেট হয়ে গেল। স্যাটিসফ্যাকশন থাকে, কিন্তু জি, জি। আমি মানুষটা এখন এত জটিল হয়ে গেছি যে একটা সিম্পল জ্বরকেও আমি এখন কমপ্লেক্স ভাবে দেখি, এত জটিল হয়েছি। আপনি একটা ডায়রিয়ার ট্রিটমেন্টও আমার কাছে কেউ পায় না, আমার ইভেন আমার বাড়িতেও না। আমার বাড়িতে যে খামার আছে, এই স্যার। খামারের কোনো প্রবলেম হলে আমার ছোট ভাই তো ভেটেরিয়ান, ও যখন থেকে যায়, ও যখন আমাকে বলে, তখন বলছে ঠিক আছে ওখান থেকেই স্যাম্পল পাঠাও, আমি আগে দেখি তারপর। তো বিষয়টা একটু সায়েন্টিফিক হওয়া দরকার আমাদের। হ্যাঁ, গ্রামে কথা বলতে হচ্ছে না, অবশ্যই স্যার। ঠিকই আছে যে গ্রামে আপনার হচ্ছে না, জি স্যার। পাচ্ছেন না available। গ্রামে আসলে কেন একজন ভেটেরিয়ান কিভাবে সম্ভব একটা উপজেলা কাভার করা? এটা যথেষ্টই কঠিন। তবে এটাও ঠিক যে আসলে পুরো দেশের দায়িত্ব তো আর এক তৌহিদ নিতে পারে না। না তো তা তো জি, আপনি- জি স্যার। আপনাকে টোটাল প্রবলেমগুলো সলিউশনের কথা বলি, আমি হয়তো যদি কোনো একটা মেডিসিনের কথা বলে দেই যে হ্যাঁ এই রোগের ক্ষেত্রে এই মেডিসিন, আমি হয়তো প্রাথমিক কিছু বিষয় লাস্ট ক্লাসে বলবো, কিন্তু স্পেসিফিক কোনো বিষয় কোনো প্রকার কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার ক্ষেত্রে প্রত্যেকটা ভেটেরিনারিয়ান বা প্রত্যেকটা ফিজিশিয়ানের ক্ষেত্রে খুবই সচেতন থাকা উচিত। এটা শুধু আমাদের অ্যানিমালটাকে বাঁচানোর জন্য না, আপনাকে আমাকে বাঁচানোর জন্য জরুরি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেভাবে হচ্ছে, এটা ফুড চেইন থেকে বেশি হচ্ছে, এনভায়রনমেন্ট থেকে আরো বেশি হচ্ছে। আপনি মাছের কথা চিন্তাই করতে পারবেন না, মাছ কি অবস্থায় চলে গেছে। মাছ ছাড়া কি আমরা একটা দিনও আছি? অসম্ভব। বলেন তো, মাছ ছাড়া একটা সপ্তাহ আছে মাছ ছাড়া? মাংস না হয় এদিক ওদিক হচ্ছে, কিন্তু মাছ ছাড়া কি কোনো সপ্তাহ আছে? না স্যার। মাছে হিউজ পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়। কোথায় যায় সেটা? আমি যখন গরুকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, গরুটার মধ্যেই তো থাকছে সীমাবদ্ধ। এই গরুটা যে এক্সক্রিয়েশন, সেটা কিন্তু একটা ডাম্পিং হচ্ছে একটা জায়গায়, বাইরে এনভায়রনমেন্টে খুব সহজে ছড়াচ্ছে না। এটা যখন উইথড্রল পিরিয়ডের মধ্যে যদি হয়, তাহলে হয়তো কথাই পর্যন্ত যাচ্ছে। উইথড্রল পিরিয়ডের বাইরে হলে তাহলে তো এটা সেফ। কিন্তু মাছের ক্ষেত্রে কি হচ্ছে? মাছের ক্ষেত্রে লার্জ ভলিউম অফ ডোজেস দরকার হয়। একটা পুকুরে, বিশাল বড় একটা পুকুর, এই বিশাল বড় পুকুরের পানির উপর বেসিস করে এখানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়। কি বিভৎস কথা! এই নিয়ে কারো কোনো কথা নেই সারা বাংলাদেশ। সব পড়ে আছে মুরগিকে নিয়ে, মুরগিতে অ্যান্টিবায়োটিক, ডিমের মধ্যে অ্যান্টিবায়োটিক, এই নিয়ে শেষ। গরুতে যে অ্যান্টিবায়োটিক আছে এই নিয়ে কথা নাই, মুরগি আর ডিমে পড়ে আছে, ওকে, মুরগি ডিমে থাকলো। মাছে হিউজ অ্যান্টিবায়োটিক। বাংলাদেশের এই সেই সমুদ্রের ঘেট থেকে শুরু করে এই যে আমাদের উত্তরবঙ্গ পর্যন্ত যত জায়গায় পুকুর আছে, এই পুকুরে মাছের ঘা থেকে শুরু করে উকুন থেকে শুরু করে যে কোনো প্রবলেমেই তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। বাট এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার রাইটস হচ্ছে ভেটেরিনারিয়ান। আমাদের দেশ উল্টা পাল্টা দেশ, মৎস্য কর্মকর্তা আলাদা, তারা নিজের মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। তারা কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে? এই অ্যানিমেলের অ্যান্টিবায়োটিকই ব্যবহার করে, কিন্তু তার কোনো গবেষণা নাই, তার কোনো অ্যাকচুয়াল যে স্ট্যাটিস্টিক্স তা নাই যে মাছ কতগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। যারা মাছ আবাদ করে তারা কতগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, এর কোনো স্ট্যাটিস্টিক্স নাই, জিরো। মাছ মানে সেফ, প্রশ্নই আসে না। মাছই এখন অনেক বেশি পরিমাণে এনভায়রনমেন্ট পলিউশন করছে, মাছের এই আবাদটাই।
মাছের আবাদের মধ্যে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক, অ্যানথেলমেন্টিক এবং আমি যদি বলি হচ্ছে ডিসইনফেক্টেন্ট, এগুলো ব্যবহার করতে গিয়ে আমরা নেচারকে পলিউশন করছি। কোথায়? মাটি, সয়েলকে পলিউটেড করছে। সয়েল পলিউটেড হলে তো আরো হার্মফুল একটা জিনিস। অ্যান্টিবায়োটিক যখন সয়েলকে পলিউটেড করবে, তখন এখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে এরা এত আগ্রাসী হয়ে যাবে যে মানুষের শরীরে যখন এই ব্যাকটেরিয়া ঢুকবে, তখন কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করবে না। মানে ওই অ্যান্টিবায়োটিক প্রশ্নই আসে না কাজ করার। আর এটা ছড়ায় যাচ্ছে বৃষ্টির পানিতে, ছড়ায় যাচ্ছে একেবারে ল্যান্ডে, জমিতে, সব জায়গায় চলে যাচ্ছে। এগুলো নিয়ে আমাদের কোনো থিঙ্কিং নেই। তাই অ্যান্টিবায়োটিক বা এই স্পেসিফিক ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে আমি যথেষ্ট কৃপণ। এই বুঝতে পারছি স্যার। কৃপণতা তাই আমার, এই কৃপণতার ব্যর্থতা আমি নিচ্ছি। এর থেকে বেশি আরিফ আপনাকে সমাধান দিতে পারছি না। না এটা স্যার, স্যার স্যার ঠিক আছে, এটা ঠিক আছে স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, স্যার ওই গতকাল স্যার আমরা প্রথম 3 লিটারের জন্য মানে 3 কেজি দানাদার খাবার দেব, হ্যাঁ, পরবর্তী 3 লিটারের জন্য 1 কেজি করে দানাদার খাবার দেব। হ্যাঁ, এখন ওই যখন দানাদার বেশি হয়ে যাবে, যদি চর্বি বেশি হয়ে গেলে ওটা তো ওই যেটা প্রেগন্যান্সি বলা হয়, মানে যেটা হ্যাঁ, হিটে না আসার সম্ভাবনা বেশি মানে না, থেকে আমরা যাবে। দানাদার বেশি হলে যে চর্বি বেশি হবে কে বলছে এটা? এটা স্যার অনেক দানাদার যদি আপনার ব্যালেন্স না হয়, ব্যালেন্স দানাদার না হলে চর্বি বেশি হবে। দানাদারের মধ্যে কার্বোহাইড্রেট বেশি হলে আপনার চর্বি বেশি হবে। যদি ব্যালেন্স দানাদার হয় তাহলে কখনোই চর্বি বেশি হবে না। আচ্ছা আচ্ছা। আর আপনি তো বুঝেই দিচ্ছেন, আপনি তো অতিরিক্ত দিচ্ছেন না। জি স্যার। অতিরিক্ত না খাওয়ালে কেন চর্বি হবে? আমাদের চর্বি হওয়ার মূল কারণ হলো আমরা যথেচ্ছা, আমরা যতগুলো ইচ্ছা আছে আমরা ইচ্ছা মতো ভুসি খাওয়াই। আমরা যদি ফিডও দেই 1 কেজি, ভুসি দিচ্ছে আরো 2 কেজি 3 কেজি, মানে এটা এমনি খায় এইরকম। এটা একটা ভুট্টা আমরা দেই, এই জিনিসগুলো। তারপর খুদের ভাত দেই। খুদের ভাত হচ্ছে কার্বোহাইড্রেট সব থেকে বড় মেল প্র্যাকটিস বা সব থেকে মিস ইউজ খুদের ভাত। এটা স্যার গ্রামের মধ্যে অনেক বেশি হয়ে যায়। খুব বেশি হয়, তো ওখানে তো এই ঘটনা ঘটবেই। জি স্যার, ধন্যবাদ স্যার। কারো প্রশ্ন? জিহাদ রানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ওই ধনুষ্টঙ্কার এই রোগটা কি স্যার? এটা টিটেনাস, টিটেনাস চেনেন না? ধনুষ্টঙ্কার স্যার এই রোগটা সম্পর্কে স্যার জানি না। হ্যাঁ, ধনুষ্টঙ্কারটা হলো টিটেনাস রোগ। টিটেনাস চেনেন কিনা? না স্যার। টিটেনাস ওই যে ধরেন যে আপনাকে আপনি কোনো একটা জায়গায় গেছেন, খালি পায়ে হাঁটতেছেন, ওখানে লোহা দিয়ে আপনার পাটা কেটে গেল, লোহা ঢুকে গেছে পায়ের মধ্যে। তাহলে আপনার বাড়ির লোকজন বা এলাকার লোকজন প্রথমে কি করতে বলবে বলেন তো? এটা পরিষ্কার করতে বলবে স্যার। পরিষ্কার, তারপরে? দিয়ে স্যার জীবাণুনাশক। তারপর তারপরে স্যার কোনো ব্যান্ডেজ দিয়ে স্যার ব্যান্ডেজ করা হবে বা হ্যাঁ, তারপরে কোনো ইনজেকশন দিতে বলে? ইনজেকশন তো স্যার ডাক্তারের কাছে। লোহা দিয়ে কেটে গেলে কোনো টিকা দিতে বলে কিনা? এটিএস নাম শুনছেন? এটিএস শোনেন, আপনার এই সম্বন্ধে আইডিয়া নেই, বুঝছেন? যারা ওয়েল্ডিং এ কাজ করে, যারা লোহা নিয়ে কাজ করে বেশি, তারা এটা বেশি করে যে যখনই কোনো মাটি সয়েল রিলেটেড কোনো উন্ড তৈরি হয়, তখনই এটিএসটা দেওয়া হয়। এটা একটা টিকা। টিটেনাস মানে ধনুষ্টঙ্কার হলো যে বিশেষ করে বাছুরের এটা হয় যে বাচ্চার জন্মের পরপরই নাভিটা এদের ঝুলন্ত অবস্থায় থাকে এবং এরা মাটিতে শুয়ে থাকে। যদি নাভিতে ইনফেকশন হওয়ার মতো চান্স থাকে, নাভি যদি স্বাভাবিকভাবে না শুকায়, তাহলে এই ভেজা অংশ দ্বারা মাটির সঙ্গে যখন টাচ হয় এবং ওখানে যদি টিটেনাসের জীবাণু থাকে, তাহলে এটা ওই নাভির মাধ্যমে ভেতরে ঢুকে গিয়ে এটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং পুরো শরীরে যে সিমটমটা প্রকাশ করে সেটা হচ্ছে মৃদু জ্বর থাকে এবং জ্বরের পরে তার পুরো শরীরের বিভিন্ন জায়গায় স্টিফ হতে শুরু করে, শক্ত হতে শুরু করে মাংসগুলো। পুরো শরীরটা একদম স্ট্রেট হয়ে যায়, সে হাত পা বাঁকাতে পারে না, সমান হয়ে যায়, একদম শক্ত হয়ে যায়। তারপরে আস্তে আস্তে যখন লাঞ্চের দিকে ভেতরে চলে যায়, তখন
লাঞ্চটাও শক্ত হয়ে যায়। লাঞ্চ যখন শক্ত হয়ে যায় তখন আর শ্বাস নিতে পারে না, তখনই গরুটা মারা যায়। এটা হচ্ছে টিটানাস রোগ। জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা প্রশ্ন স্যার, আমাদের গরু একটা আঁচিল হয়েছে স্যার, এই যে একটা কেমোথেরাপি দেয় না স্যার, ওই যে 3 বার হ্যাঁ, ইনজেকশন হ্যাঁ, দিয়ে গলার অটো হেমোথেরাপি, অটো হেমোথেরাপি। হ্যাঁ ওটা তেমন। জি স্যার, ওইটা স্যার একবার দিছে, দেওয়ার পরে স্যার 7 দিন পরে দেওয়ার নিয়ম না স্যার, মানে ডেট ওভার হয়ে গেছে স্যার। হ্যাঁ, দিতে এমনি পারবে। 12 দিন 13 দিন হয়ে গেছে, তারপরে আবার দিছে। হ্যাঁ। দেওয়ানোর পরে 2টা দেওয়া হয়েছে, এরপরও স্যার গুটি গুটি স্যার বেশি দেওয়া হচ্ছে, মানে এই যে না, আঁচিলটা এটা স্যার, তাহলে মানে এটা আরো আমার বাড়িয়ে অন্য অন্য ট্রিটমেন্টে যেতে হবে। হয় এটাকে কেটে ফেলতে হবে, সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে, আর না হলে এটাকে অটোজেনাস ভ্যাকসিন তৈরি করতে হবে। এই আঁচিল দিয়েই ভ্যাকসিন তৈরি করা যায়। আপনি একজন ভেটেরিনারির সঙ্গে যোগাযোগ করেন, যদি অটোজেনাস ভ্যাকসিন তৈরি করতে পারে ভালো, আর না হলে এটাকে সার্জিক্যাল কারেকশন করে কেটে এখনই এটাকে সলিউশন করে দেওয়া, তাহলে আর পারবে না। স্যার। এগুলো তো অনেক বড় হয় না, ছোট 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 গুটি হচ্ছে স্যার। এটাই তো বড় হবে, এখনই তো কারেকশন করা সহজ। ও এখনই কারেকশন করা সহজ, যখন বড় হয়ে যাবে তখনই তো কারেকশন করা কঠিন। যেটা এটার কাজ হবে না, যেটা ইংলিশ ছিল নিয়ে ঝুঁকি না, ঝুঁকি তেমন বেশি নেই, না ঝুঁকি তেমন না, সিম্পল। আর কারো কোনো প্রশ্ন? ওকে, ধন্যবাদ। আগামী সেশনে আমরা জানবো হচ্ছে টিকা ব্যবস্থাপনা। টিকা ব্যবস্থাপনাটা খুব গুরুত্বপূর্ণ একটা সেশন সামনে আসছে ইনশাআল্লাহ। আগামী কাল ইনশাআল্লাহ আমরা টিকা ব্যবস্থাপনা সম্বন্ধে জানবো, এবং আগামী বৃহস্পতিবার আল্লাহ যদি সব থেকে ঠিক রাখে তাহলে আমরা হয়তো তখন জানবো কৃমিনাশক ব্যবস্থাপনা সম্পর্কে। আশা করি আজকের সেশনটি আপনাদের স্বাভাবিক যে রোগ তত্ত্ব এবং রোগ ব্যবস্থাপনা, এটা নিয়ে যতটুকু একজন খামারির পক্ষে নলেজ রাখা সম্ভব দরকার সেটুকু দেবে, এবং এইটুকুই আপনাকে যে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে এক মহামারীর দিকে ধাবিত হচ্ছে সেটা থেকে নিজেকে দূরে রাখবেন, এবং পরিবার সহ এই দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কাজ করে একজন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যোদ্ধা হিসেবে, একজন সফল খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের সেশন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।